হুম কল্পনা করা যাক একটা শহরের সবচেয়ে বড় আর ভারী মালবাহী ট্রাকগুলোকে প্রতিদিন এমন একটা সরু গলি দিয়ে পার হতে হয়। মানে এমন একটা গলি যেখানে একটু এদিক সেদিক হলেই বিশাল জ্যাম লেগে যাবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো জ্যাম ছাড়ানোর কোনো বিকল্প রাস্তাও নেই। হ্যাঁ, একদম তাই। আর ধরুন ওই ট্রাকগুলোতে থাকা পণ্যগুলোর ওপর যদি পুরো শহরের মানুষের বেঁচে থাকা নির্ভর করে, তখন তো ওই সরু গলিটা আর সাধারণ কোনো গলি থাকে না। মানে সেটা হয়ে ওঠে পুরো ব্যবস্থার একটা লাইফলাইন, বা বলা যায় একটা মারণ ফাঁদ। রাইট। তো যে কোনো কৌতূহলী মানুষের জন্যই আজকের এই গভীর তথ্য অনুসন্ধানটি হতে যাচ্ছে একটা অভাবনীয় বুদ্ধিবৃত্তিক যাত্রা। আজ ২০২৬ সালের ২৯ মার্চ। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা চলছে তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাত্র কয়েক কিলোমিটার চওড়া একটা সামুদ্রিক জলপথ, মানে হরমুজ প্রণালী। আর এই একটা জায়গায় কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একদম। আজকের এই গভীর আলোচনায় আমাদের উৎস উপাদান হল বিজনেস ইন্সপেকশন বিডির একটা চমৎকার অ্যানালিসিস ভিডিও, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটা মাত্র ভৌগোলিক বিন্দু পুরো বিশ্বের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। তো আমরা এই প্রণালীটির ভৌগোলিক কাঠামোটা দিয়ে শুরু করতে পারি, যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। অবশ্যই। আসলে ভৌগোলিকভাবে হরমুজ প্রণালীটি পারস্য উপসাগরকে গালফ অফ ওমানের সঙ্গে যুক্ত করেছে। এর উত্তর দিকে রয়েছে ইরান, আর দক্ষিণ দিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার। আচ্ছা, ৩৩ কিলোমিটার শুনলে তো মনে হয় এটা বেশ চওড়া একটা জায়গা, মানে অন্তত একটা সাধারণ নদীর চেয়ে তো অনেক বড়, তাই না? তাহলে একে ওই যে সরু গলি বলা হচ্ছে কেন? কারণ জাহাজের চলাচলের জন্য এই ৩৩ কিলোমিটারের পুরোটা ব্যবহার করা যায় না। বিশাল মালবাহী জাহাজ চলাচলের জন্য কার্যকর নৌপথ রয়েছে প্রতিদিকে মাত্র ৩ কিলোমিটার করে। বাপরে, মাত্র ৩ কিলোমিটার! আসা এবং যাওয়ার জন্য ২টি লেন, আর এই ২ লেনের মাঝখানে রয়েছে একটা বাফার জোন, যাতে এত বড় বড় জাহাজগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ না হয়। মানে মাত্র ৩ কিলোমিটারের একটা লেন, একটু এদিক সেদিক হলেই পুরো গ্লোবাল এনার্জি সাপ্লাই চেন আটকে যাবে। কিন্তু আমার একটা খটকা লাগছে। কিরকম খটকা? মানে মাত্র ৩ কিলোমিটার চওড়া একটা জায়গা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুড অয়েল ট্যাঙ্কারগুলো, যেগুলোকে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা VLCC বলা হয়, সেগুলো যায় কিভাবে? এই বিশাল জাহাজগুলোর তো পানির নিচে প্রচুর ড্রাফট বা গভীরতা প্রয়োজন হয়। মানে পানির নিচে আটকে যাওয়ার তো একটা ভয় থাকে, তাই না? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। প্রাকৃতিকভাবেই এর উত্তরটা লুকিয়ে আছে প্রণালীটির গভীরতায়। হরমুজ প্রণালীর প্রস্থ ছোট হলেও এর গভীরতা এতটাই বেশি যে ওই বিশাল ক্রুড অয়েল ট্যাঙ্কারগুলো অনায়াসে কোনো রকম বাধা ছাড়াই এই পথ দিয়ে চলাচল করতে পারে। ও আচ্ছা, তার মানে গভীরতাটাই আসল। একদম। এই সংকীর্ণ ভৌগোলিক গঠন আর নিখুঁত গভীরতার কারণেই এটি গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইনের সবচেয়ে বড় চোক পয়েন্ট বা শ্বাসরোধকারী বিন্দুতে পরিণত হয়েছে। আমি যদি একটু ইতিহাসে ফিরে যাই, দেখা যায় প্রাচীন বাণিজ্যিক বন্দর হরমুজ থেকে এর নামকরণ হয়েছে। একসময় এটি মশলা বাণিজ্য আর সিল্ক রুটের একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডর ছিল। কিন্তু আজকের এই ভূরাজনৈতিক উত্তাপ তো আর মশলার জন্য নয়। না, একদমই মশলার জন্য নয়। বিংশ শতাব্দীতে পারস্য উপসাগরে যখন তেল ও গ্যাসের বিশাল মজুদ আবিষ্কৃত হল, তখন শতাব্দীর পর শতাব্দী ধরে যে পথ দিয়ে মশলা আর সিল্ক যেত, হঠাৎ করেই সেখান দিয়ে ক্রুড অয়েল যাওয়া শুরু হলো। মানে পুরো খেলার নিয়মটাই পাল্টে গেল। ঠিক তাই। সৌদি আরব, ইরাক, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর জন্য এই উপসাগর থেকে উত্তোলন করা তেল বিশ্ববাজারে পাঠানোর প্রায় একমাত্র কার্যকর পথ হয়ে দাঁড়ালো এই হরমুজ প্রণালী। বিকল্প পাইপলাইন তৈরির কিছু চেষ্টা যে হয়নি তা নয়, তবে সেগুলোর ধারণ ক্ষমতা এই সামুদ্রিক পথের ধারে কাছেও নেই। আচ্ছা, আমি এই জায়গাটাতেই একটু গভীরে যেতে চাই। ভৌগোলিক দুর্বলতা বা চোক পয়েন্টের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু ঠিক কী পরিমাণ সম্পদ প্রতিদিন এই ৩ কিলোমিটার রাস্তা দিয়ে পার হয়? মানে এর অর্থনৈতিক ওজনটা আসলে কতটা ভারী? ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে ২০২৫ সালে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল এবং পেট্রোলিয়াম লিকুইড
এই পথ দিয়ে গ্লোবাল মার্কেটে প্রবেশ করেছে। 21 মিলিয়ন ব্যারেল! হ্যাঁ, আর ওই একই সময়ে বিশ্বব্যাপী দৈনিক জ্বালানির চাহিদা ছিল 104 মিলিয়ন ব্যারেলের বেশি। এর মানে হল বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 এবং সমুদ্রপথের জ্বালানি পরিবহনের 1/4 বেশি এই একটি মাত্র প্রণালীর ওপর নির্ভরশীল। বাপরে, আমি একটু হিসাব করার চেষ্টা করছি। ধরুন যদি ব্যারেল প্রতি তেলের গড় দাম $80ও ধরা হয়, তাহলে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল তেলের মূল্য দাঁড়ায় প্রায় $1.6 বিলিয়ন। আর 1 বছরের হিসেব করলে সেটা প্রায় $600 বিলিয়ন গিয়ে ঠেকবে। ঠিক ধরেছেন। এটা তো একটা দেশের পুরো জিডিপির চেয়েও বেশি, মানে অবিশ্বাস্য একটা সংখ্যা। আর এখানেই শেষ নয়। তেলের পাশাপাশি এখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসও রয়েছে। প্রতিদিন 10 থেকে 11 বিলিয়ন ঘনফুট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে বিশ্ববাজারে সরবরাহ করা হয়। এলএনজি পরিবহনের লজিস্টিক্স তো আরও জটিল, তাই না? অনেক জটিল। গ্যাসকে -162°C ঠান্ডা করে তরল করে বিশেষায়িত জাহাজে পরিবহন করতে হয়। চাইলেই যে কোনো পথে বা যে কোনো জাহাজে এটি পাঠানো যায় না, যা এই পথটির ওপর নির্ভরতা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তার মানে এই প্রণালীটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি তো মুহূর্তে ধসে পড়বে। কারণ উৎসোপাদানে বলা হয়েছে সৌদি আরবের মোট ক্রুড অয়েল রপ্তানির 38% যায় এখান দিয়ে। আর ইরাক, কুয়েত, বাহরাইন এবং কাতারের জন্য তো সমুদ্রপথের রপ্তানির এটি একমাত্র পথ। হ্যাঁ, তাদের আয়ের মূল উৎসটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই জ্বালানিগুলো আসলে যায় কোথায়? মানে কারা কিনছে এগুলো? এখানেই আসল চমক। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা বা আঙ্কটাডের 2026 সালের রিপোর্ট অনুযায়ী 2024 সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 84% ক্রুড অয়েল এবং 83% এলএনজি এশিয়ার মার্কেটগুলোতে রপ্তানি হয়েছে। ও বাপরে, 84% এশিয়ায়! একদম। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া হল এই জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা। চীনের আমদানির 40% আর জাপানের প্রায় 80% আসে এই পথে। তাহলে দেখা যাচ্ছে এই প্রণালীটি ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের হলেও এর আসল লাইফ সাপোর্ট সিস্টেমে বেঁচে আছে এশিয়ার অর্থনীতি। মানে মধ্যপ্রাচ্যে তেল বিক্রি করে টাকা পাচ্ছে ঠিকই, কিন্তু এশিয়ার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র বা পরিবহন ব্যবস্থা তো এই তেলের উপরই দাঁড়িয়ে আছে। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এই উচ্চ নির্ভরশীলতায় দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতাকে এই প্রণালীর যে কোনো বিঘ্নের কাছে জিম্মি করে রেখেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের সম্পদ রপ্তানির পথ নয়, এটি এশিয়ার অর্থনীতির শ্বাস-প্রশ্বাস চালানোর নল। বুঝতে পারছি। তো যেহেতু আমরা 2026 সালের এই সংকটকে নিখাত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছি, তাই আমাদের শুরুতেই বুঝতে হবে এই ভৌগোলিক বিন্দুটি কেন এত স্পর্শকাতর। 2026 সালের শুরুর দিকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়, তার জেরে এয়ার স্ট্রাইক, ড্রোন হামলা এবং নৌবাহিনীর সংঘর্ষ পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যায়। তবে এই ফাঁকে একটা ব্যাপার একটু পরিষ্কার করে নেওয়া ভালো। এই উদ্ভূত রাজনৈতিক বা সামরিক পরিস্থিতি নিয়ে আমাদের আজকের আলোচনাটি কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ। মানে কোনো পক্ষের কৌশল বা রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবগুলো খুঁজছি। অবশ্যই। আর এই অর্থনৈতিক প্রভাবের জায়গা থেকেই ইরানের কৌশলটা বোঝা খুব জরুরি। তারা যখন এই উত্তেজনার শুরুতে হরমুজ প্রণালী দিয়ে অয়েল ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি করে, সাধারণ মানুষের মনে হতে পারে তারা হয়তো বড় বড় জাহাজ আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাস্তা আটকে দেয়। হ্যাঁ, সাধারণত রাস্তা অবরোধ বলতে তো আমরা সেটাই বুঝি। কিন্তু বাস্তবে আধুনিক নৌ অবরোধ এমন হয় না। ইরান এখানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম সমরকৌশল ব্যবহার করে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? মানে হল প্রণালীর উত্তর উপকূলে তাদের অসংখ্য অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি, রাডার সিস্টেম এবং ফাস্ট অ্যাটাক স্পিডবোট মোতায়েন থাকে। সাথে থাকে সামুদ্রিক মাইন বা নেভেল মাইন ব্যবহারের হুমকি। তার মানে রাস্তা শারীরিকভাবে বন্ধ করার দরকার নেই, শুধু এই ভয়কার তৈরি করাই যথেষ্ট যে কোনো জাহাজ ওই পথ দিয়ে গেলে মিসাইল বা মাইনের আঘাতে ডুবে যেতে পারে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে শুধু ভয় দেখাইয়ে কাজ হাসিল। একদম। আর এই ভয়ের কারণেই জাহাজ চলাচল প্রায় 70% কমে যায়। এক পর্যায়ে এটা প্রায় শূন্যে নেমে আসে।
ইরাকের তেল উৎপাদন প্রায় 70% কমে যায়, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। বাপরে, $100! হ্যাঁ, আর এই সুযোগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার তেলের দাম $200 পৌঁছানোর হুঁশিয়ারি দেন। ব্যাপারটা হলো, এটি কোনো নতুন কৌশল নয়, এটি একটি সুচিন্তিত স্ট্র্যাটেজিক লিভারেজ। অনেকটা 1980-র দশকের ইরান-ইরাক যুদ্ধের সময়কার ট্যাঙ্কার ওয়ারের মতো, তাই না? সে সময় তো পারস্য উপসাগরে একে অপরের তেলবাহী জাহাজে হামলা করা হয়েছিল, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির বাজারে আগুন লেগেছিল। ঠিক বলেছেন। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যখনই পশ্চিমা শক্তিগুলোর সাথে উত্তেজনা বাড়ে, ইরান এই প্রণালী বন্ধ করার হুমকিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটি সেরফ একটি নৌ অবরোধ নয়, এটি গ্লোবাল ইকোনমির প্রধান ধমনী চেপে ধরার একটি ভূরাজনীতিক চাল। মানে বলা যায় গলার কাঁটা। হ্যাঁ, বর্তমান গ্লোবাল ইকোনমির চালিকা শক্তি হল জ্বালানি, আর সেই জ্বালানির সরবরাহ যখন একটা 3 কিলোমিটারের বাফার জোনের উপর নির্ভর করে, তখন সংকট এড়ানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু তেলের দাম বাড়লে যে শুধু গাড়ির তেলের খরচ বাড়ে, বিষয়টা তো তেমন নয়। এর একটা মারাত্মক ডমিনো ইফেক্ট আছে। আমি যদি একটা রূপক ব্যবহার করি, এটি অনেকটা পাওয়ার গ্রিডের মতো। পাওয়ার গ্রিড কেমন সেটা? ধরুন, হরমুজ প্রণালী হলো সেই মেইন ট্রান্সফর্মার, যেটা ব্লাস্ট হলে বা বন্ধ হয়ে গেলে শুধু একটা রাস্তায় অন্ধকার হয় না, বরং পুরো শহরের হাসপাতাল, কারখানা আর মানুষের বাড়ির ফ্রিজ একসাথে বন্ধ হয়ে যায়। পারস্য উপসাগরে পড়া একটা ছোট নৌ হামলার ঢিল কিভাবে আটলান্টিক বা ভারত মহাসাগরের পাড়ে থাকা সাধারণ মানুষের মুদি দোকানের বাজার খরচ বাড়িয়ে দেয়, এটি তার নিখুঁত উদাহরণ। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। কিভাবে এই ডমিনো এফেক্ট কাজ করে তা বোঝা খুব জরুরি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, যে শিল্পগুলো সরাসরি তেলের সাথে যুক্ত নয়, তারাও কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরুন কৃষিখাত। কৃষিখাত, তেলের সাথে কৃষির সম্পর্কটা তো সরাসরি বোঝা যায় না। ব্যাপারটা হলো, বৈশ্বিক সার রপ্তানির 20 থেকে 30% এই হরমুজ প্রণালী দিয়ে হয়। এই পথ বন্ধ হলে সার, কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। ওহ, আমি বুঝতে পারছি। মানে সারের জাহাজ আটকে গেলে বা সারের দাম বেড়ে গেলে কৃষকের উৎপাদন খরচ বাড়ে। ফলে আমার দেশের কৃষকের মাঠে ফলানো টমেটো বা চাল, গম, সবজির দাম বিশ্বজুড়েই বেড়ে যায়। একদম। জ্বালানির দাম বাড়লে শিপিং খরচ তো বাড়েই, তার সাথে যোগ হয় ইন্স্যুরেন্সের খরচ। সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচলের ঝুঁকি যখন বেড়ে যায়, তখন মেরিটাইম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই এলাকাটিকে হাই রিস্ক ওয়ার এরিয়া বা উচ্চ ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসাবে ঘোষণা করে। মানে তখন তো বিমার প্রিমিয়ামও অনেক বেড়ে যায়, তাই না? হ্যাঁ, এর ফলে ওয়ার রিস্ক প্রিমিয়াম বা যুদ্ধজনিত ঝুঁকির কারণে বিমার খরচ রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে যায়। আর শিপিং কোম্পানিগুলো তো নিজের পকেট থেকেই বাড়বে ইন্স্যুরেন্সের টাকা দেবে না। তারা তো এই খরচটা পণ্যের দামের সাথে যুক্ত করে দেবে। ফলে আমদানিকৃত খাদ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবকিছুর দাম বাড়ে। মানে সোজা কথায় ভয়াবহ মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। ঠিক তাই। গ্লোবাল স্টক মার্কেটেও ধস নামে বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে। আর এই ভয়ঙ্কর মূল্যস্ফীতি সামলাতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতিগত পদক্ষেপ নিতে, মানে সুদের হার বাড়াতে বাধ্য হয়। সুদের হার বাড়লে ব্যবসার জন্য ঋণ নেওয়া কঠিন হয়ে যায়, যা পুরো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দেয়। বাপরে, তার মানে হরমুজ প্রণালীতে হওয়া একটা ছোট অবরোধ বা মিসাইল হামলার হুমকি আমার আর আপনার প্রতিদিনের খাবারের থালায় সরাসরি আঘাত করছে। এটি শুধু তেলের হিসাব নয়, এটি মানুষের বেঁচে থাকার খরচের হিসাব। হরমুজ প্রণালীর সেই 33 কিলোমিটারের ভৌগোলিক গঠন, প্রতিদিন পার হওয়া 21 মিলিয়ন ব্যারেল তেল আর $600 বিলিয়ন বিশাল অর্থনীতি কিভাবে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে, তা আজকের এই আলোচনা থেকে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এই পুরো বিষয়টি আমাদের গ্লোবাল সাপ্লাই চেনের এক ভয়াবহ দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা যতই প্রযুক্তিতে এগোই না কেন, প্রকৃতির তৈরি একটা সরু গলি আর কিছু স্পিডবোট বা মিসাইলের হুমকির কাছে আধুনিক বিশ্ব অর্থনীতি এখনও কতটা অসহায়। একদমই তাই। আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই সেই সরু গলি আর বিশাল ট্রাকের জ্যামের কথা বলেছিলাম। যদি মাত্র 3 কিলোমিটার চওড়া একটা জলপথ
পুরো বিশ্বের অর্থনীতি, স্টক মার্কেট এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে জিম্মি করে ফেলতে পারে, তবে 2026 সালের এই সংকট কি শেষ পর্যন্ত উন্নত বিশ্বকে বাধ্য করবে তাদের পুরো গ্লোবাল সাপ্লাই চেন এবং জ্বালানি নির্ভরতার নকশা নতুন করে সাজাতে? এটা আসলে সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তাই তো, তারা কি বিকল্প কোনো শক্তির উৎসের দিকে আরও মরিয়া হয়ে ঝুঁকবে, যা এই চোক পয়েন্টের দুর্বলতা এবং এর ভূ-রাজনৈতিক অহংকারকে একদিন চিরতরে অর্থহীন করে দেবে? আমাদের চারপাশের এই আধুনিক জীবনের স্বাচ্ছন্দ্যগুলো আসলে কতটা ভঙ্গুর সুতোর ওপর ঝুলে আছে, এই বিষয়টি সত্যি ভাবিয়ে তোলার মতো। আজকের মতো এই তথ্য অনুসন্ধান এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরে যাওয়ার অপেক্ষায়।